অবশেষে তুমি আমার, শুধুমাত্র আমার। উৎসার মনের মাঝে শীতলতা ছেয়ে গেল। মেহেরাব ওকে এত আগে ভালোবাসে আর ও বুঝতেই পারল না। শাওনকে মারার পর তানজিলারা বলেছিল যে মেহেরাব উৎসাকে পছন্দ করে কিংবা ভালোবাসে। উৎসা পাত্তাই দেয়নি। আসলে ও একটা গাধি। তাও তেজি কণ্ঠে বলল, আপনি আমায় গাধি বললেন? গাধি না তো কি বলবো। শুনেছি মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় বড্ড প্রখর হয়, কেউ তাদের দিকে তাকালে তারা বুঝতে পারে। আর আমি একটা গাধি, মাথা মোটাকে ভালোবেসেছি যে কিনা কিছুই বোঝে না। উল্টো কিভাবে আমার সাথে ঝগড়া করা যায় সেই ফোন দিয়ে আটে। প্রথম দেখায় যেই ধমক দিয়েছেন তারপর থেকে তো আপনার নাম পড়েছিল অপ্রিয়র লিস্টে সবার উপরে। তারপর থেকে দেখা হলেও টুকটাক ঝগড়া লেগে থাকতো। সবচেয়ে বড় কথা, আপনি এলাকায় গুন্ডামি করে বেড়াতেন, যেটা আমার মোটেও পছন্দ ছিল না। সেই জন্যই তো আপনাকে কখনো সেভাবে দেখা হয়নি, আর না আপনাকে নিয়ে কিছু ভেবেছি। তাহলে আমি কি করে বুঝবো আপনি আমাকে পছন্দ করেন? মেহেরাব দীর্ঘশ্বাস ফেলল। উৎসাকে আরো নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিয়ে মিহি কণ্ঠে শুধালো, এখনো কি আমি তোমার অপ্রিয় লিস্টে সবার উপরে আছি? না, এখন আপনার কিছুটা উন্নতি হয়েছে। আগে সবার উপরে ছিলেন, এখন লিস্টে সবার নিচে আছেন। তাও লিস্ট থেকে বাদ দিবে না? উৎসা দুদিকে মাথা নাড়ালো, যার অর্থ না। মেহেরাব বলল, তোমার অপ্রিয় লিস্টে আমি থাকলেও আমার প্রিয় লিস্টে তুমি সবার উপরে ছিলে, আছো এবং থাকবে। উৎসব মুখর পরিবেশ মির্জা বাড়িতে। সবার মুখে লেগে আছে মিষ্টি হাসি। বাড়িতে নতুন সদস্যের আগমনী বার্তায় মেতে উঠেছে সবাই। মিজান সাহেব কি রেখে কি করবেন দিশা পাচ্ছেন না। খবরটা শুনেই মিষ্টি আনতে চলে গেছেন। বাড়িতে মিষ্টি থাকা সত্ত্বেও উৎসা নিজেও খুব খুশি। অবশেষে মির্জা বাড়িতে নতুন সদস্যর আগমন হতে চলেছে। রিনিকে ঘিরে রেখেছে সবাই। মেয়েটার মুখে লাজুক হাসি লেগে আছে। এক কোণে দাঁড়িয়ে মাহিন দাঁত দিয়ে নুক কাটছে। বেচারা এতক্ষণে টেনশনে ছিল, এখন বাবা হবার সুখবর শুনে কি রিয়েকশন দেওয়া যায় সেটাই ভুলে বসে আছে। উৎসাহ বসে বসে রিনিকে খোঁচাতে ব্যস্ত। বলল, আপু, পুচকুকে কিন্তু সারাদিন আমিই রাখবো, তোমার কাছে একটুও দিব না। আমি ওর ছোট আম্মু, তাই ও আমার কাছে ওকে রাখবো। তুমি জাস্ট খাওয়ানোর সময় ওকে খাইয়ে দিবে, বাকিটা সময়ও আমার কাছেই থাকবে। ঠিক আছে, রাখিস। উৎসার আরো কত শত কল্পনা। পুচকু আসলে এই করবে সেই করবে, সারাদিন ও রাখবে আরো যত বাচ্চামো কথাবার্তা। রিনি বসে বসে উৎসার পাগলামো দেখছে। উৎসার কাণ্ড দেখে মনে হচ্ছে রিনির না ওর পুচকু আসবে। মেয়েটার ভাবনার শেষ নেই। মেয়েটা যখন থেকে শুনেছে ও প্রেগনেন্ট সেই থেকেই বকবক করে চলেছে। এতে রিনি একটু বিরক্ত আসছে না, উল্টো মুগ্ধ চোখে উৎসাকে দেখছে। উৎসার মাঝে আনন্দ, উৎসাহের শেষ নেই। এই তো বিকেলের ঘটনা। বিকেলের দিকে উৎসাহ রিনি দুজন মিলে গল্প গুজব করতে করতে বিকেলের নাস্তা বানাচ্ছিল। সালেহা বেগমকে ছুটি দিয়ে ওরাই আজ নাস্তা বানানোর দায়িত্ব নিয়েছে। এতদিন উৎসার পরীক্ষা থাকায় বইয়ের মাঝ থেকে মেহেরাব ওকে মুখ তুলতে দেয়নি। সারাদিন ধুমকে ধামকে পড়তে বসিয়ে রেখেছে। মেহেরাব পারে না উৎসাকে পড়াশোনা নামক পুকুরে চুবিয়ে রাখে। পড়াচোর উৎসাকে সারাদিন টেবিলে বসিয়ে রেখেছিল। পড়তে পড়তে হাঁপিয়ে গিয়েছে মেয়েটা। উৎসাহ একদিন মুখ ফসকে বলে ফেলেছিল, আপনাকে বিয়ে করার চেয়ে একটা টিচারকে বিয়ে করলে ভালো হতো। সে অন্তত আপনার মতো অত্যাচার করে সারাদিন পড়তে বসাতো না, জল্লাদ একটা। শেষের কথা অবশ্য মিনমিন করে বলেছিল, না হয় মেহেরাব শুনলে ওর খবর ছিল। মেহেরাবের গম্ভীর কণ্ঠে জবাব, বেশি কথা না বলে চুপচাপ পড়ো, না হলে আজ রাত 2টোর আগে টেবিল থেকে উঠতে পারবে না। উৎসাহ চুপ মেরে গেল। এটা আদৌ ওর বর্ত নাকি আস্ত বর্বর? উৎসাহ কথা না বাড়িয়ে পড়তে বসে যায়। পরীক্ষা শেষ হতে হাঁপ ছেড়ে বেঁচেছে বেচারি। রিনি উৎসাহ দুজন নাস্তা বানাচ্ছিল। হুট করে রিনির মাথা ঘুরতে শুরু করে। পাশে থাকা ক্যাবিনেট ধরে নিজের ভারসাম্য বজায় রাখে। উৎসাহ রিনির অস্বাভাবিক আচরণে সাথে সাথে ওকে ধরে ফেলে। আপু, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? বলিস না, কয়েকদিন যাবত মাথা ঘোরাচ্ছে, শরীরটা ভালো লাগছে না। উৎসাহ রিনিকে সোফায় বসায়, ঝটপট এক গ্লাস পানি এনে দেয়। রিনি ঢকঢক করে পানিটা শেষ করে বলল, আমি ঠিক আছি, চল নাস্তা বানানো শেষ করি, ওরা অফিস থেকে ফিরে আসবে। তুমি রুমে যাও, আমি করে নিচ্ছি। তুই একা থাকবি না, আমি হেল্প করি, চল। তোমাকে যেটা বলছি সেটাই করো, রেস্ট নাও তুমি। আমি যাচ্ছি।
উৎসা নাস্তা বানাতে চলে গেল। নাস্তা বানিয়ে টেবিলে রেখে ছুটলো রিনির ঘরে। মেয়েটা দুপুরেও কিছু খায়নি বলতে খেতে পারেনি, যেটুকু খেয়েছে সবটাই বমি করে ফেলেছে। উৎসা রিনির রুমে ঢুকে আশেপাশে রিনিকে পেল না। কানে আওয়াজ এলো ওয়াশরুমের। রিনি মনে হয় ওয়াশরুমে গিয়েছে। উৎসা নাস্তার প্লেটটা টেবিলের উপর রেখে বিছানায় বসলো। মিনিট দুয়েকের মাথায় বেরিয়ে এলো রিনি। মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে, শরীর যেন চলছেই না। উৎসা বিচলিত হলো। রিনিকে ধরে বিছানায় শুয়ে দিল। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু, বেশি খারাপ লাগছে? বমি করতে করতে অবস্থা খারাপ। একটু খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। কিছু খাবো না রে, বমি করতে করতে জান যাচ্ছে আমার, খেলে আবারও বমি আসবে। উৎসা তাও জোর করে কিছুটা খাইয়ে দিল। মিনিট 10 মাঝে মেহেরাবরা বাড়িতে ঢুকে। মাহিন বইয়ের এই অবস্থা দেখে সাথে সাথে ডক্টরকে কল করে। যদিও ও চেয়েছিল হসপিটালে যেতে চেক আপ করাবে বলে, কিন্তু রিনির অবস্থা খারাপ দেখে বাসায় ডক্টরকে আসতে বলে। রিনির রুমে ভিড় জমেছে। উৎসা, মেহেরাব, সালেহা বেগম, মিজান সাহেব, মাহিন সবাই রুমে অবস্থান করছে। ডক্টর রিনিকে দেখছে। চেক আপ করা শেষ করে মুচকি হেসে মিজান সাহেবকে বলল, মিজান সাহেব মিষ্টি আনুন, আপনাদের বাড়িতে নতুন মেহমান আসছে। কথাটার মানে উৎসা বুঝতে পারল না। ওর ছোট্ট মাথা কথাটার অর্থ বুঝতে অপারগ। মেয়েটা অসুস্থ আর ডক্টর কিনা রসিকতা করছে, বলছে মেহমান আসবে। এদিকে আপুর অবস্থা খারাপ আর আপনি মজা করছেন ডাক্তার আঙ্কেল। আপনি আগে আপুকে দেখুন, আপুর কি হয়েছে, খেতে পারছে না কেন, সাথে মাথায় ঘোরাচ্ছে। আপনি আগে আপুকে মেডিসিন দিন। উৎসার কথা শুনে সবাই ওর দিকে তাকালো। হুট করে সবাইকে এভাবে নিজের দিকে তাকাতে দেখে উৎসা অস্বস্তিতে পড়ল। ও কি এমন বলল যে সবাই এভাবে ওর দিকে তাকাচ্ছে? ও তো ভুল কিছু বলেনি। রিনি অসুস্থ, ওকে না দেখে ডক্টর মজা করছে, সেইটাই তো বলেছে। ডক্টর বলল, তোমার আপু প্রেগনেন্ট, তাই জন্য এই সমস্যা হচ্ছে। এই সময়ে প্রায় মেয়েদের বমি হয়, মাথা ঘুরায়। এতে চিন্তার কিছু নেই, আর ওষুধেরও প্রয়োজন নেই। প্রথম কয়েক মাস এমন যাবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি ওকে স্যালাইন দিয়ে যাচ্ছি। স্যালাইন দিলে শরীরের দুর্বলতা অনেকটাই কমবে। ও আচ্ছা, আমি ভেবেছি আপনি মজা করছেন। সবাই একসাথে হেসে দিল। উৎসা বেশ লজ্জা পেল। কেন যে মুখ ফসকে জিজ্ঞেস করতে গিয়েছিল। ইচ্ছে করছে নিজের মাথায় নিজেই বাড়ি দিতে। উৎসব মুখর পরিবেশ তৈরি হলো মির্জা বাড়ি জুড়ে। রিনির বাবার বাড়িতে জানানো হলে তারা তাদের মেয়েকে দেখতে চলে এলেন। বাড়িতে উৎসব মুখর পরিবেশ, এত মানুষ। উৎসব, সালেহা বেগম মিলে তাদের আপ্যায়নের ব্যবস্থা করতে গেল। মেহেরাব সে কখন থেকে বউকে খুঁজছে। মেয়েটা এখনো রুমে আসার নামই নিচ্ছে না। মেয়েটা কি ভুলে গেছে মেহেরাব অফিস থেকে এসে ওকে না দেখলে শান্তি পায় না, নাকি মেহেরাব যে এসেছে সেটাও ওর চোখে পড়েনি? মেহেরাবের অভিমান হলো। আসুক উৎসা, তারপর দেখাবে মজা। সকল কাজ শেষ করে রাত 11:30 নাগাদ রুমে ঢুকলো উৎসা। রিনির বাড়ির সবাই 10টা নাগাদ গিয়েছে। সবাই যেতে সব গোছগাছ করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। দরজা ঠেলে রুমে ঢুকে দেখলো পুরো রুম ফাঁকা। মেহেরাব কোথায় গেল? ওর তো রুমে থাকার কথা ছিল। এসেছে থেকে মানুষটাকে দুই দ্বন্দ্ব দেখেনি। এমনকি খাবার সময়ও মেহেরাব বেশ চুপচাপ ছিল, কোনো কথাই বলেনি। মুখটাও কেমন গম্ভীর ভাব ছিল। কিছু কি হয়েছে মেহেরাবের? উৎসা এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ঘামে শরীর আঠালো হয়ে আছে, বিশ্রী গন্ধ আসছে। এই মুহূর্তে শাওয়ার না নিলেই নয়। শাওয়ার নিয়ে বের হয়ে বেলকনিতে গেল তোয়ালে মেলে দিতে। বেলকনিতে পা রাখতেই নজর পড়ল মেহেরাবের দিকে। উদাস ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে আছে ছেলেটা। উৎসা তোয়ালে মেলে দিয়ে মেহেরাবের পাশে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, ব্যালকনিতে কি করছেন? মেহেরাবের পক্ষ থেকে কোনো জবাবই এলো না। যেখানে মানুষটা ওকে পেলেই টুস করে জড়িয়ে ধরবে, পাগলামো করবে, সেই মানুষটাকে এতটা শান্ত থাকতে দেখে উৎসাহ অবাক হলো। কি হয়েছে আপনার? মন খারাপ? অফিসে কিছু হয়েছে কি? মেহেরাব তবুও চুপ, কোনো রায় নেই ওর মুখে। উৎসাহ বিচলিত হলো। ওর সামনে মেহেরাব তো এতটা চুপচাপ থাকার মতো ছেলে না। মেহেরাবের শার্টের হাতা টেনে ধরে বলল, আরে ভাই, কি হয়েছে বলবেন তো, না বললে বুঝবো কি করে? আমি তোমার ভাই না, তাই আমাকে ভাই বলে ডাকবে না। 100 বার ডাকবো। মুখটা অমন বাংলার পাঁচের মতো করে রেখেছেন কেন? দেখে মনে হচ্ছে আপনার বউ আপনাকে রেখে অন্য ছেলের সাথে ভেগে গেছে। মেহেরাব এক ঝটকায় উৎসার কোমর আঁকড়ে ধরলো, কাঠিন্য গলায় বলল, সেই সুযোগ নেই। যতদিন মেহেরাব মির্জা বেঁচে আছে ততদিন কোনোভাবেই সম্ভব না।
কথাটা বলেই মেহেরাব অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। উৎসাহ হঠাৎ মেহেরাবের আক্রমণে হকচকিয়ে গিয়েছে। নিজেকে সামলে মেহেরাবের থুতনিতে হাত রেখে ওর দিকে ফিরল, বলল, কি হয়েছে বলবেন তো? আমি কি ভুল কিছু করেছি? এখন আমার কাছে এসেছো কেন? এতক্ষণ যেখানে ছিলে সেখানে যাও। তোমার যে একটা জামাই আছে সেটাই তো ভুলেই বসেছো। একজন যে তোমার অপেক্ষায় থাকে সেটা কি ভুলে গেছো? জানো না, অফিস থেকে এসে তোমার মুখ না দেখলে তার হয় না। উৎসাহ এতক্ষণে বুঝলো মেহেরাবের গাল ফুলিয়ে থাকার কারণ। নিজের হয়ে সাফাই গাইতে বলল, দেখেছেনই তো আপুর অবস্থা, তাই আপুকে ছেড়ে আসেনি। আম্মু একা কাজ করবে, তাই আম্মুকে হেল্প করছিলাম। আমার জন্য তোমার কাছে 5 মিনিটও নেই? 5 মিনিটের জন্য এলে কি হতো? তুমি আমায় ভালোই বাসো না বউ? শেষের কথাটা বলে গাল ফুলালো মেহেরাব। উৎসাহ মেহেরাবের গাল ফুলানোর ধরনে হেসে ফেলল। মানুষটা বাচ্চাদের মতো অভিমান করছে। উৎসাহ কান ধরে বলল, সরি, আর কখনো হবে না। সরো, তোমার সরি আমার লাগবে না। এমন বাচ্চাদের মতো গাল ফোলাচ্ছেন কেন? যদিও গাল ফোলালে আপনাকে হ্যাপি কিউট লাগে, ইচ্ছে করে গাল টেনে দেই। মেহেরাব হুট করে ঝুঁকলো উৎসার দিকে, কানের কাছে ফিস ফিস করে বলল, গাল টেনে দিতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে না? বাচ্চাদের কিন্তু আদর করতে হয়। মেহেরাবের বুকে কিল বসিয়ে দিয়ে বলল, অসভ্য লোক। মেহেরাব মৃদু কণ্ঠে আহ করে উঠল। উৎসার হাত বুকের সাথে চেপে ধরে বলল, একে তো দেখা না দিয়ে বুকে ব্যথা বানিয়েছো, এখন কি কিল দিয়ে হৃদ স্পন্দনই বন্ধ করে ফেলতে চাইছো? আমার উপর তোমার একটু তো দয়া হয় না, নিষ্ঠুর রমণী? উৎসাহ কিটকিটিয়ে হেসে উঠল। মেহেরাব মুগ্ধ চোখে চেয়ে রইল প্রিয়সীর পানে। কত আয়োজন করেছিল মেয়েটাকে একটু শিক্ষা দিবে বলে, কিন্তু শেষে হলো কি? নিজেই নিজের জালে ফেসে গেল। এই মেয়েটার মাঝে এমন কি আছে যা মেহেরাবকে তার সাথে রাগ করে থাকতে দেয় না? মেহেরাব চেয়েও মেয়েটার থেকে দূরত্বে যেতে পারে না, আর না সামান্য দূরত্ব ওর সহ্য হয়। উৎসাহ হাসি থামিয়ে বলল, এবার রাগ কমেছে মিস্টার? মেহেরাব এক ঝটকায় উৎসাহকে কোলে তুলে নিল। হুট করে এমন আক্রমণে নিজেকে সামলাতে গিয়ে উৎসাহ আঁকড়ে ধরল মেহেরাবের গলা। বেলকুনি থেকে রুমে প্রবেশ করতে করতে মেহেরাব বলল, রাগ কমেছে কিনা জানি না, তবে আমায় এতক্ষণ অপেক্ষায় রাখার জন্য আপনার শাস্তি মঞ্জুর হয়েছে। উৎসাহ আভাস পেল তীব্র ধ্বংসের উন্মাদনার। শুকনো ঢোক গিলল উৎসাহ। মেহেরাবের ঠোঁটের কোণে লেগে আছে টুর হাসি। হাসিটা আরো খানিকটা প্রসারিত করে মেহেরাব শুধালো, আর ইউ রেডি ফর পানিশমেন্ট মিসেস মেহরাব? উৎসাহ কিছু বলল না, বলেও যে লাভ হবে না এটাও জানে। মেহেরাব যেটা চাইছে সেটাই হবে। উৎসাহকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে লাইট নিভিয়ে দিল। মুহূর্তেই পুরো রুম ছড়িয়ে গেল উষ্ণতায়। মেহেরাব ওর ভালোবাসায় ছড়িয়ে দিচ্ছে উৎসার মাঝে। দুজনে পাড়ি জমালো ভালোবাসার এক অনন্য শহরে, যেখানে কেবল ভালোবাসা আর মেহেরাবের অস্তিত্ব। প্রায় 2 মাস পর বাবার বাড়ি এসেছে উৎসাহ। পড়াশোনা, পরীক্ষা, রিনির অসুস্থতা সব মিলিয়ে এই বাড়ি আসাই হয়নি। সকালবেলা মেহেরাব এসে দিয়ে গেছে, বলে গেছে যাওয়ার সময় নিয়ে যাবে। বাড়ি এসে নিজের প্রাণপ্রিয় পেস্টুকে ডেকে নিয়েছে উৎসাহ। পরীক্ষার পর দুজনের তেমন দেখা হয়নি বললেই চলে। 2-1 বার ফোনে কথা হয়েছে। 2 বান্ধবী মিলে বেশ ভালোই সময় কাটাচ্ছিল। এতগুলো দিন পর দুজন একত্রিত হয়ে গল্পে মজেছে দুজন। আশেপাশে সকল খেয়াল ভুলে বসেছে। সন্ধ্যায় বাড়ি ফিরেছে তিয়াস। অফিস শেষ করে ক্লান্তি নিয়ে বাড়ি এসে বোনের রুমে পেরিয়ে নিজের রুমের দিকে যেতে নিলে থমকে যায় প্রিয়তমার কিলকিল করে হাসির শব্দে। তিয়াসের ব্রু কুঁচকে এলো। মেয়েটা এখানে আসবে কি করে? নাকি ওর মনের ভুল? মেয়েটা ইদানিং বেশ ভালোই জ্বালাচ্ছে। রাতে ঠিক মতো ঘুমাতেও পারছে না তিয়াস। মনে মনে ফোন দিয়ে এঁটে ফেলেছে খুব শীঘ্রই প্রিয়সীকে খাঁচায় বন্দি করবে, তারপর ওকে জ্বালানোর মজা দেখাবে। পুনরায় একই শব্দ কানে আসলে পর্দা সরিয়ে তাকালো। এক মুহূর্তের জন্য থমকে গেল ওর প্রেমিক হৃদয়। সকল ক্লান্তি এক নিমিষে উবে গেল। তিয়াস মুগ্ধ চোখে তাকিয়ে রইল প্রিয়তমার খিলখিল করে হাস্যরত মুখশ্রীতে। মেয়েটা কি জানে তার হাসির ঝংকার উত্তাল সমুদ্রের ন্যায় উতাল পাতাল ঢেউ তৈরি করে তিয়াসের বুকে? জানে না। জানলে নিশ্চয় এভাবে হাসতো না। উৎসার নজর পড়লো ভাইয়ের উপর। জিজ্ঞেস করলো, কেমন আছো ভাইয়া? এই তো ভালো। তুই তুই আসবি আগে বলবি না কেন? এমন একটা ভাব ধরছো যেন আমি আসবো জানলে কত কিছু করে উল্টে ফেলতে। পেতনি, ভালো করে কথা বলতে পারিস না যেহেতু, তাহলে কথা বলিস কেন? চুপ থাকতে পারিস না? আমার যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলবো, তোমার কি? আমার রুমের দরজায় এসেছো কেন? নিজের রুমে যাও। আমার ইচ্ছে নেই তোর রুমে বসে থাকার। আমি নিজের রুমেই যাচ্ছিলাম, মাঝে পেতনির শব্দ পেয়ে দেখতে এলাম।
আমাদের বাড়িতে পেতনি এলো কি করে? ভাইয়া, তিয়াস ততক্ষণে হাওয়া। উৎসার আগে ফুসফুস করতে করতে বিছানায় যেয়ে বসলো। এর মাঝে ডাক পড়লো নিচ থেকে। তনয়া বেগম ডাকছে উৎসাকে। তানজিরাকে বসতে বলে উৎসা নিচে নেমে এলো। তনয়া বেগম রাতের জন্য রান্না করছেন। মেহেরাবের কি কি পছন্দ সেটা জানতে চাইছেন। মেয়ের জামাইকে তার পছন্দ মতো রেঁধে বেড়ে খাওয়াবে। ছেলেটা কতদিন তাদের বাড়ি আসে না। উৎসা কোমরে হাত গুজে বলল, মেয়ের জামাইয়ের জন্য এত আয়োজন? আমি যে এতদিন পর বাড়ি আসছি সেই খেয়াল আছে তোমার?